এই ভারতবর্ষ হিন্দুস্থান এর একমাত্র হকদার শুধুমাত্র হিন্দুরা, অন্য সবাই তাদের অধীনে থাকবে, অন্য সবাই তাদের সাবজেক্ট। কেউ যদি ভারতবর্ষ বলতে তারা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ সব দেশকেই বোঝায়, সেখানে থাকতে চায়, তাহলে এই হিন্দু উচ্চবর্ণের এদের আধিপত্যকে স্বীকার করেই থাকতে হবে। ফ্যাসিবাদী আওয়ামী শাসনের যাত্রাকালে নিষ্পেষিত জাতির জন্য একটি স্বাভাবিক দিন ছিল। দিন শেষে যখন রাত আসলো, বিছানায় যাচ্ছি, হঠাৎ করে লাফ মেরে উঠলাম। আমার স্ত্রী চিৎকার করছে, কান্নাকাটি করছে। তাহমিনা ফোন করেছে, আরমানকে তো ধরে নিয়ে যাচ্ছে। কারা ধরে নিয়ে যাচ্ছে? সাদা পোশাকের পুলিশ টানা হেঁচড়া করে তুলে নিয়ে যাচ্ছে। সেই রাতেই দেশ ছেড়ে চলে যেতে হলো, এক কাপড়েই বলতে গেলে। পর্যায়ক্রমে পরিবারের অন্যান্য সদস্যরাও দেশ ছাড়তে বাধ্য হলেন। ফাস্ট ফরওয়ার্ড 8 বছর, 2024 সালের 6ই আগস্ট ইংল্যান্ডে তখন ভোর 6টার মতো হবে, বাংলাদেশে হয়তো আরেকটু বেশি সময়, 12টার মতো কিংবা 11টা। সেদিনও ঘুম ভাঙল আমার স্ত্রীর চিৎকারে, কান্নাকাটিতে। আরমান ফিরে এসেছে। এই 8টি বছর কিভাবে কেটেছিল, শুধু আরমান না, তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন একইভাবে গুমের শিকার, এরকম অন্যায়ের শিকার হাজারো পরিবারের আত্মীয় স্বজনদের। আমি তো সৌভাগ্যবান ছিলাম, আমি চলে যেতে পেরেছিলাম। ইংল্যান্ডে যেদিন চলে আসলাম, পরের দিনে আমান ভাইকে ফোন করলাম, ব্রিগেডিয়ার আমান আজমি। ঘটনাক্রমে দুজনে আমাদের আত্মীয় হন। আমান ভাইকে বললাম, ভাই আপনি একটু সরে থাকেন, আপনি দেশের বাইরে পালে চলে আসেন। আমান ভাই বললেন, আমার মা, ওনার বয়স 90 বছর হয়ে গিয়েছে, ওনাকে রেখে আমি কোথায় যাব? রাত্রেবেলা উঠে তো উনি আমাকে খোঁজেন, আমাকে ডাকেন, আমি কোথাও যেতে পারবো না। কয়েকদিন পরে ওনাকে ওইভাবে বাসার উপরে আক্রমণ করে বাসা থেকে তুলে নিয়ে গেল। আসলে আমার যে কথাটা বলল, আমরা মানুষ হিসাবে অনেক ঘটনাই মনে রাখি। বিচারিক হত্যাকাণ্ড হয়েছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, কিন্তু এই পরিবারগুলার অভ্যক্ত বেদনা, যে সাফারিং গুলা, এইগুলা কিন্তু আমরা খুব দ্রুতই ভুলে যাই। এখনো যে সাফারিং গুলা চলছে, 2016 সালে চলে যাওয়ার আগে 6-7টি বছর কিভাবে প্রতিদিন জেলখানায় যে ঘন্টার পর ঘন্টা আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হতো, কারাভ্যন্তরে আমাদের প্রিয়জনেরা চাতক পাখির মতো আমাদের দিকে তাকিয়ে থাকতেন। এরপরে ঘটনাগুলো যখন ঘটে যায়, তারপর পরিবারের উপরে যে অত্যাচার, নিপীড়ন, অনেক কিছু নেমে আসে, সেইগুলো ফেস করে একটা পরিবার কিভাবে দিনাতিপাত করছে। আমার মনে আছে আব্বুর যখন শেষ রায়টি হলো, আদালত প্রাঙ্গণে সকলেই জানতেন আমার পরিচয়, আব্বুর আইনজীবী হিসাবে আমি যে কাজ করছি সেটাও জানতেন। একেবারে সেই দিন যখন রায় হবে, আমি আর ইচ্ছা করে আদালতে গেলাম না। তখন তৎকালীন অ্যাটর্নি জেনারেল আমাকে খুঁজছিলেন, আমাকে না পেয়ে আমার কলিগদেরকে বলছিলেন উনি কোথায় গেছেন। আমি একটু সান্ত্বনা দিতাম, আসলে তো এই ঘটনার পরে পরিবার পরিজন সবচেয়ে বেশি ভিকটিমের শিকার হয়, ভিকটিমাইজড হয়। আমি মনে মনে বললাম, গরু মেরে জুতা জানের জন্য খুঁজতেছিলেন। আসলে এখন চিন্তা করলে মাঝে মাঝে অবাক লাগে, এই অ্যাটর্নি জেনারেলের মতো আদালত প্রাঙ্গণে আমরা হাসি ঠাট্টা করতাম, কিন্তু পিছনে পিছনে কিভাবে একটা মানুষ, একই জাতির,
সবাই আমরা বাঙালি, একই সোসাইটিতে বেড়ে উঠেছি। ওনার অনেক বিচারকের সন্তানেরা আমাদের সাথে পড়াশোনা করতেন। কিভাবে তারা পারেন এভাবে করে ঠান্ডা মাথায় হাসতে হাসতে মানুষকে খুন করার সিদ্ধান্ত দিতে, গুম করে ফেলতে? একটুও বিবেকে বাধে না। বিষয়টা যখন চিন্তা করি আমরা, এটা কিন্তু কোনো স্বাভাবিক বিষয় না। নিছক ক্ষমতার জন্য এত দূর এত নিচে কেউ নামতে পারে না। এর পিছনে যে বিষয়গুলো আছে এগুলো আমাদেরকে ভালোভাবে ভাবতে হবে। এই 16 বছরের ফ্যাসিবাদ আমরা যদি মনে করি একটা ওয়ান স্পেল, ওয়ান অফ থিং, এটা কিন্তু সেটা না। এটার পিছনের যেই বিষয়গুলো রয়েছে এইগুলোর ব্যাপারে যদি আমরা সচেতন না হই, সচেতনতা গড়ে না তুলি, তাহলে ফ্যাসিবাদ বারে বারে ফিরে আসতে পারে। এটা আমাদের মনে রাখতে হবে। আমাদের এই অঞ্চলের বাঙালি মুসলমানদের সংগ্রাম হাজার বছরের, শুধু মুসলমানদের নয়, এই বাঙালির সংগ্রাম সত্যিকার অর্থে হাজার বছরের। এখানে বর্ণ হিন্দু সেই জমিদার গোষ্ঠী আমাদেরকে অত্যাচার করেছিল, যার কারণে একটা বড় অংশ ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। সেই জমিদার গোষ্ঠী, সেই বর্ণ হিন্দু গোষ্ঠী শুধুমাত্র মুসলমানদেরকে অত্যাচার করত সেটা নয়, বরং নিম্নবর্ণের হিন্দুদেরকেও অত্যাচার করত। যারা ইতিহাসের ছাত্র তারা জানেন বাবা আদম শহীদের সেই সংগ্রামের কথা, যাকে শহীদ করে ফেলা হয়েছিল। সেই বোরহানউদ্দিন, যাকে গরু কোরবানি আকিকা দেওয়ার কারণে হাত কেটে ফেলা হয়েছিল। সেই হাজার বছরের শ্রেণী বৈষম্য, শ্রেণী সংগ্রাম, এটা আমাদের ইতিহাসের অংশ। একটা পর্যায়ে সেই বর্ণ হিন্দুদেরকে, সেই আধিপত্যবাদী শক্তিদেরকে পরাজয় বরণ করতে হয়। কিন্তু কলোনিয়াল পিরিয়ডে যখন আমরা আবার ব্রিটিশ রাজের অধীনে গেলাম, সেই চাণক্য গোষ্ঠী, সেই বর্ণ হিন্দু গোষ্ঠী, উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী, তারা আবার আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল। আপনারা হয়তো নাম শুনেছেন হিন্দুত্ববাদী সেই আদর্শে, যেখানে বলা হয় এই ভারতবর্ষ, হিন্দুস্থান এর একমাত্র হকদার শুধুমাত্র হিন্দুরা, অন্য সবাই তাদের অধীনে থাকবে, অন্য সবাই তাদের সাবজেক্ট। কেউ যদি ভারতবর্ষ বলতে তারা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ সব দেশকেই বোঝায়, সেখানে থাকতে চায়, তাহলে এই হিন্দু উচ্চ বর্ণের এদের আধিপত্যকে স্বীকার করেই থাকতে হবে। সেই হিন্দুত্ববাদের কারণে এই উপমহাদেশে বিভাজন ঘটল। কিন্তু তারা এই যে দুটি অঞ্চল নিয়ে পাকিস্তান গঠিত হলো, সেখানেও কিন্তু তারা দমে গেল না। এখানে এই হিন্দুত্ববাদকে রিপ্যাকেজিং করা হলো, এটাকে দেওয়া হলো বাঙালি জাতীয়তাবাদ নাম। এটার উত্থান কিন্তু বাংলাদেশে নয়, এটার উত্থান, এটা সূতিকাগার কিন্তু কলিকাতা। সেখান থেকে এই হিন্দুত্ববাদকে বাঙালি জাতীয়তাবাদের নামে রিপ্যাকেজিং করা হলো এবং মুসলমানদের যত ঐতিহ্য রয়েছে সেইগুলাকে পরিকল্পিতভাবে নষ্ট করে ফেলার ষড়যন্ত্র করা হলো। আপনারা তাদের মুখে হাজী শরীয়তুল্লাহর নাম শুনবেন না, হাজী তিতুমিরের নাম শুনবেন না, মুসলিম কোনো হিরোর নাম শুনবেন না। শুনবেন কাদের নাম? প্রীতিলতার নাম, সূর্য সেনের নাম। এই অঞ্চলে মুসলিম হিন্দু দীর্ঘদিন সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে বসবাস করেছে, কিন্তু পরিকল্পিতভাবে এই দুইটি শ্রেণীকে বিভাজিত করে ফেলা হলো, দাঙ্গা বাঁধিয়ে দেওয়া হলো। এই ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে কোরআনের একটি বাণী ছিল, রব্বি জিদনি ইলমা, সেটাকে মুছে ফেলা হলো। কবি নজরুল ইসলাম কলেজ, সেখানে ইসলাম শব্দটাকে মুছে ফেলা হলো। এমনইভাবে পরিকল্পিতভাবে প্রত্যেকটা বিষয় থেকে, প্রত্যেকটা সেক্টর থেকে ইসলামের নাম নিশানা মুছে ফেলার চেষ্টা করা হলো। উদ্দেশ্য কি? এদেশে হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করা। কেউ যদি এর পথে বাধা হয়ে দাঁড়ায় তাদেরকে একেবারে নিষ্ঠুরভাবে শেষ করে দেয়া, সেটাই ছিল লক্ষ্য উদ্দেশ্য।
আমি আমার কথা খুব বেশি লম্বা করব না। সময় আসলো, এই বাঙালি জাতীয়তাবাদ তার যখন সাফল্যের চূড়ায় উন্নত হলো, মানুষ এর প্রকৃত স্বরূপটি বুঝতে পারল। এবং খুবই ইন্টারেস্টিংলি এই বর্তমান ফ্যাসিবাদের মতো এই বাঙালি জাতীয়তাবাদের বিজয়ের পরে তারা কিন্তু বাকশালে রূপান্তর হলো। তারাও একটা ফ্যাসিবাদ ছিল। আমাদের দেশের বীর ছাত্র জনতা, সিপাহী জনতা এই ফ্যাসিবাদ বাকশালকে উৎখাত করল। এটা একটা আশ্চর্যজনক ঘটনা। একটি দেশের, যে দেশে স্বাধীনতা এনে দিল একটি দল, যে দেশে এক ব্যক্তির নামে স্বাধীন হলো, সেই ব্যক্তিকে তার আদর্শ সহ 4 বছরের মাথায় সমূলে উৎখাত করা হলো। এটা কিন্তু ইতিহাসে নেই।